এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি আইসিটির সাজেশন সিরিজের আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4, যা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। এই অধ্যায়ে বিগত 4-5 বছরে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে বা কোন কোন টপিকগুলো থেকে ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে, কোন কোন টপিকগুলো তুমি পরীক্ষার আগে রিভিশন দিয়ে নেবে। তো তোমাদের সাথে আছি আমি, তোমাদের সবার প্রিয় ইমরান মোস্তফা ভাইয়া ফ্রম সিএসি বুয়েট এবং ফিজিক্স এবং আইসিটি ইনস্ট্রাক্টর অ্যাট 10 মিনিট স্কুল। তো এই অধ্যায়ে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এইচটিএমএল এর আমাদের যে অতীত ইতিহাস রয়েছে সেটা। কে এইচটিএমএল আবিষ্কার করলো, কখন আবিষ্কার করলো, এবং সেই এইচটিএমএল আবিষ্কার করার পর এইচটিএমএল এর যেই আমাদের রিভিশন ভার্সনগুলো এসেছে সেটা কখন এসেছে, এবং এই ক্ষেত্রে আমাদের এইচটিএমএল দ্বারা আমরা যে ওয়েব পেজ তৈরি করি, এই ওয়েব পেজের যে কাঠামোগুলো রয়েছে বা লেআউট রয়েছে সেই লেআউটটা কেমন হতে পারে এই জিনিসগুলো। এর মধ্যে আমাদের রয়েছে ট্রি স্ট্রাকচার রয়েছে, আমাদের হাইব্রিড স্ট্রাকচার রয়েছে, আমাদের লিনিয়ার স্ট্রাকচার রয়েছে। তো এই স্ট্রাকচারগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের জানতে হবে, এবং তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে তোমাকে একটা ছবি দিয়ে দিবে এবং বলা হবে এই ছবি থেকে বলো যে এখানে লেআউটটা কোনটা, এটা কি লিনিয়ার স্ট্রাকচার ইউজ করা হয়েছে, বা এটা কি ট্রি স্ট্রাকচার ইউজ করা হয়েছে, নাকি এটা হাইব্রিড স্ট্রাকচার ইউজ করা হয়েছে। কোন স্ট্রাকচার ইউজ করে এই যে আমাদের ওয়েব পেজ রয়েছে বা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলো বানানো হয়েছে। এই ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যাংক, বিমা প্রতিষ্ঠান আমাদের যে ওয়েবসাইটগুলো বানানো হয় সেগুলো কোন স্ট্রাকচার ফলো করে বানানো হয়। এরপর যেরকম ওয়েবসাইটগুলোর মধ্যে আমাদের প্রিভিয়াস বা নেক্সট এই টাইপের অপশন থাকে, এই ওয়েবসাইটগুলো কোন স্ট্রাকচার মেনটেন করে বানানো হয়েছে এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রায় পরীক্ষায় চলে আসে। এরপর যদি আমরা এইচটিএমএল এর ভেতরে যে ইন্টারনাল বিষয়গুলো আছে সেগুলো যদি আলোচনা করার চেষ্টা করি, আমাদের এখানে ট্যাগ রয়েছে, যেই ট্যাগের মধ্যে আমরা বলতে পারি এমটি ট্যাগ রয়েছে, আমাদের যে কন্টেইনার ট্যাগ রয়েছে, এই এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগগুলোর মধ্যে যে পার্থক্য রয়েছে এবং কোন ট্যাগগুলো এমটি, কোন ট্যাগগুলো আসলে কন্টেইনার ট্যাগ, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রায় চলে আসে। এরপর যদি আমরা সামনে আগানোর চেষ্টা করি, আমাদের এখানে রয়েছে টেবিল, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এই টেবিল থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। যেমন কিছু স্টুডেন্টের নাম দিয়ে দিল, সেখানে তোমাদের স্টুডেন্টের বেসিক কিছু এক্সাম্পল, যেমন হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার বা তার হচ্ছে অ্যাড্রেস বা তার হচ্ছে বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলো হয়তো টেবিল আকারে তোমাকে দেওয়া আছে, এবং বলা হলো এই টেবিলের জন্য প্রয়োজনীয় যে কোড রয়েছে সেই কোডগুলো তুমি লিখো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে টেবিল ট্যাগটা রয়েছে সেই টেবিল ট্যাগের মধ্যে কি কি অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, যেমন বর্ডার অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, আমরা টেবিলের উইথ হাইট অ্যাডজাস্ট করতে পারি। এছাড়াও টেবিলের প্রত্যেকটা যে সেল রয়েছে যেগুলোকে আমরা টি-ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং টেবিলের যে প্রত্যেকটা রো রয়েছে যেগুলোকে আমরা টি-আর দিয়ে রিপ্রেজেন্ট করি, এইগুলোর যে সঠিক ব্যবহার রয়েছে এই জিনিসটা আমাদের একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এর সাথে সাথে আমাদের যে টি-ডি বা টি-আর যেই আমরা ট্যাগগুলোর কথা বললাম, যেগুলো রো বা আমাদের ডেটা সেলগুলোকে রিপ্রেজেন্ট করছে, এই সেলগুলোর মধ্যে আর এক্সট্রা কী কী অ্যাট্রিবিউট ইউজ করা যেতে পারে, যেমন সেল স্পেসিং নামক অ্যাট্রিবিউট ইউজ করা যেতে পারে, বা সেল প্যাডিং নামক অ্যাট্রিবিউট ইউজ করা যেতে পারে, যেটা আসলে আমাদের সেলের ভেতরে থেকে জায়গাটা একটু বড় করে দিব বা ছোট করে দিব। এই ক্ষেত্রে আমাদের টেবিলের এই সকল জিনিসপত্রগুলো অ্যাট্রিবিউট এবং মেইনলি আমাদের যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এর পাশাপাশি আমাদের এই অধ্যায়ে হাইপারলিঙ্ক রয়েছে, যে হাইপারলিঙ্কের মধ্যে আমরা বলতে পারি আমাদের এক্সটার্নাল হাইপারলিঙ্ক এবং ইন্টারনাল হাইপারলিঙ্ক, দুই ধরনের হাইপারলিঙ্ক হতে পারে। তো এই হাইপারলিঙ্কগুলো ভালোভাবে জানতে হবে। এর পাশাপাশি আমাদের এই অধ্যায়ে রয়েছে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে ইমেজ অ্যাড করতে পারি, এবং সেই ইমেজের ক্ষেত্রে যদি ইমেজটা লোড না হয় তাহলে অল্টারনেটিভ টেক্সট হিসাবে আমরা কী শো করতে চাই সেটা ইউজ করতে পারি। এছাড়া ইমেজের হাইট উইথকে অ্যাডজাস্ট করা, এই জিনিসগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক সময় আমাদের লিস্ট আকারে বেশ কিছু জিনিসপত্র দেখাতে হতে পারে। এই ক্ষেত্রে আমাদের অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট রয়েছে, এই জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। অর্ডার লিস্টের ক্ষেত্রে সেই অর্ডারিংটা 1 2 3 থেকে শুরু না হয়, সেটা কি ABC থেকে শুরু হতে পারে, বা সেটা কি আমাদের রোমান হরফ 1 2 3 থেকে শুরু হতে পারে, বা এই ক্ষেত্রে আমরা অর্ডারিং করার সময় আমরা কি শুধু 1 থেকে শুরু করতে পারবো, আমরা কি 10 থেকে শুরু করতে পারবো না কাউন্টিং 10 11 12। এছাড়াও আমাদের যে নেস্টেড আমাদের লিস্ট রয়েছে সেই জিনিসগুলো, একটা অর্ডার লিস্টের মধ্যে একটা আনঅর্ডার লিস্ট, এবং আনঅর্ডার লিস্টের মধ্যে তোমরা জানো বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, ডিস্ক টাইপ রয়েছে, তারপরে আমাদের স্কোয়ার টাইপ রয়েছে। এই টাইপগুলো কিন্তু বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো এই লিস্টগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এর পাশাপাশি এই অধ্যায় থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যে প্রশ্ন সবসময় ঘুরে ফিরে আসে তা হচ্ছে একটা ওয়েবসাইট যখন আমরা পাবলিশ করব সেই পাবলিশিংয়ের ক্ষেত্রে আমরা কী কী স্টেপ ফলো করতে পারি। এখানে 4টা স্টেপ রয়েছে। মেইনলি প্রথম স্টেপটা আমরা জানি যে আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ডিজাইন করতে হবে। এরপর স্টেপটা হচ্ছে আমাদের অবশ্যই আমাদের যে ডোমেইন
নেম আছে সেই ডোমেইন নেমটা কিনতে হবে। এর পরের স্টেপটা হচ্ছে আমাদের অবশ্যই এটা কোথাও হোস্ট করতে হবে, কোনো সার্ভারে রাখতে হবে। অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে এটা কোনো সার্চ ইঞ্জিনে ইনক্লুড করতে হবে। সো এই যে আমাদের ওয়েবসাইট পাবলিশের যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো আশা করি এই অধ্যায় সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছো এবং বেসিক্যালি টেবিল, আমাদের লিস্ট এবং আমাদের হাইপারলিঙ্ক এবং ইমেজ এই চারটি জিনিসই ঘুরে ফিরে বারবার আসে। এর পাশাপাশি একটা ছোট্ট জিনিস সেটা হচ্ছে আরজিবি কোড বা বিভিন্ন ধরনের কালার রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে কোডগুলো ইউজ করে থাকি। যেমন তুমি সবুজ কালারের ক্ষেত্রে তুমি কোন সংখ্যাগুলো দিয়ে সবুজকে রিপ্রেজেন্ট করবে, ব্লু কালার আসলে কোন কোডকে রিপ্রেজেন্ট করে এবং হোয়াইট কালার বা ব্ল্যাক কালার আসলে কোন কোডকে রিপ্রেজেন্ট করে, যেটাকে আমরা আরজিবি কোড হিসেবে রিপ্রেজেন্ট বলে থাকি। এছাড়া পাশাপাশি তুমি কালারগুলো হয়তো ডিরেক্ট নাম দিয়েও কিন্তু প্রকাশ করতে পারো, বা হেক্সা কোড যে আছে বা হেক্স কোড যে আছে হেক্স কোড দিয়েও তুমি কালারগুলোকে রিপ্রেজেন্ট করতে পারো। সো এই কালার কোডিংয়ের ব্যাপারগুলো একটু জিনিসটা ভালো করে তোমরা পড়ে রাখবে বা রিভিশন করে রাখবে। আশা করি এই জিনিসগুলো বললেই এই অধ্যায়ের উপর তোমাদের একটা চমৎকার প্রিপারেশন হয়ে যাবে। সো এই জিনিসগুলো দেখে রাখবে এবং ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী অধ্যায়ের সাজেশন সিরিজের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।